ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। দেখো, তোমাদের জন্য আরো একটি বাংলা প্রেসি নিয়ে এলাম। ভালো প্রেসিটা, এবং এটা একটু কনফিউশন পেশি, বুঝতে পারবে কেন। এবং এরকম লেখাগুলো তোমাদের জন্য নিয়ে আসছি, তোমাদের প্র্যাকটিস যেন হয়। প্র্যাকটিসটাই তো আসল, কমন তো আসবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু প্র্যাকটিসটা হওয়ার দরকার, ঠিক আছে? এখানে তোমাদের নম্বরটা কাটে, ঠিক আছে? তো তোমরা একটু চেষ্টা করো, আমার আগের ভিডিওগুলো দেখো, অনেক প্রেসে নিয়ে এসেছি। এটা 19 নম্বর ক্লাস, আমি চেষ্টা করছি আরো কিছু ক্লাস তোমাদেরকে দেওয়ার। তো এগুলো প্র্যাকটিস করো অবশ্যই অবশ্যই। যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা এখনো করোনি তারাও একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো পারলে একটু লাইক করো। দেখো, স্বর্গ যদি কারো প্রাপ্য হয় তবে তা রবীন্দ্রনাথের। এই সমস্ত বিষয়গুলোতে একটা জিনিস দেখতে হবে তোমাদেরকে পেশিগুলোতে, যে কোনো ব্যক্তিকে নিয়ে বলছে কিনা। ভালো করে খেয়াল করো। যদি কোনো ব্যক্তি কোনো আত্মজীবনীকে নিয়ে বলে, তো তার আইডিয়ালিজম বা তাকে কিন্তু প্রাধান্য দিতে হবে। কিন্তু কোনো উদাহরণের বিষয় হলো, বা কোনো একটা বিষয়বস্তু, তোমাদেরকে সামাজিক বা গভর্নমেন্টের কোনো বিষয়, বা তোমার সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে সেখানে কোনো উদাহরণ এলো, সেগুলোকে ইগনোর করবে। কিন্তু যাকে প্রাধান্য দেয়া হবে, মানে মেন ইম্পর্টেন্স তাকে নিয়ে, তো তাকে কিন্তু তোমাকে হাইলাইট করতে হবে, ঠিক আছে? যেমন, স্বর্গ যদি কারো প্রাপ্য হয় তা রবীন্দ্রনাথের। মহৎ ব্যক্তি, কেন প্রাপ্য? কারণ সমস্ত জীবন কেউ এত সুন্দরভাবে কাটায়নি। এত সুন্দরভাবে জমিদার রাজত্বে কাটিয়েছেন বলেই তো এরকম না। অসুন্দর কাজ, অসুন্দর কথা, অসুন্দর ইংরাজি, যাকে বলে নোবেল ম্যান, এটা কিন্তু এইভাবে প্রেসিটায় আছে, ঠিক আছে? তো এখান থেকে নেওয়া হয়েছে। এটা ইংরাজিতে বলেছে, ইংরাজি টাইপিং মিস্টেক এটা না কিন্তু, হ্যাঁ? তো এইভাবে তোমাদের আসতে পারে, ঠিক আছে? তো এগুলো খুব রেয়ার বিষয়। দেখো, অসুন্দর কাজ, দেখো সুন্দর মানে কিভাবে শব্দগুলোকে সাজানো হয়েছে, অসুন্দর, অসুন্দর কথা, অসুন্দর, এগুলো আমরা সাধারণত ইউজ করি না। তার নোবিলিটি, শত্রু মিত্র সকলেই সকলেই চিন্তাকে তিনি অসুচি জ্ঞান করতেন। অবশ্যই তিনি একটা মহৎ ম্যান। তার নোবিলিটি, শত্রু মিত্র, হ্যাঁ, শত্রু মিত্র এখানে কমা হতে পারে, কিন্তু কমা দেয়নি, বা এখানে হাইফেন হতে পারে। তাহলে শত্রু মিত্র সকলেই চিন্তাকে তিনি অসুচি জ্ঞান করতেন। তিনি ছিলেন সত্যিকারের অভিজাত, মানে কি, তিনি রিয়েল রয়্যাল, যেটাকে বলে অভিজাত, স্বীকার করে নিয়েছে। কে স্বীকার করেছে? কোনো পত্রিকা বা কিছু? সেটা হচ্ছে লন্ডনের টাইমস পত্রিকা পর্যন্ত। তাহলে লন্ডন টাইমস পত্রিকাকে খুব প্রাধান্য দেওয়া হয়, সেটাই। তিনি যখন রাখতেন তখন দারুণ রাখতেন, কিন্তু ভুলেও অশোভন উক্তি করিতেন না। অশোভন মানে হচ্ছে অসভ্য, এরকম টাইপের বা কিছু, এটা সমাজে শোভা দেয় না। তাহলে তিনি কখনো অশোভন উক্তি করতেন না। মুখের ওপরে, লেখনির ওপরে তার কঠোর শাসন ছিল। মানে এই যে মুখের ওপরে, লেখনের উপরে কঠোর শাসন, কি দেখো, মুখটাই হচ্ছে আসল। এই যে কথা বেরিয়ে গেলে তীরের মতো, এটা কিন্তু আর ফিরে আসে না, সেরকম লেখনী শক্তির ওপরও তার কঠোর শাসন ছিল। কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু অশোভন উক্তিও করতে পারতেন বা লিখতে পারতেন, কিন্তু সেই লেখাটাকে এমন রূপকভাবে লিখেছেন এবং সমাজের বিভিন্ন অন্তঃস্থল পর্যন্ত নাড়া দিয়েছেন, সেটা রবীন্দ্রনাথ বলেই সম্ভব। জীবনের কোনো অবস্থাতেই তিনি আপনাকে খেলো হতে দেননি। মানে মানে খেলো, বা এখানে ফাও, বা কি বলবো ওটাকে, মানে 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 আপনাকে খেলো, মানে সে হয় না, যেরকম যেরকম করে তোমার, মানে যেরকম ঘুরে বেড়ায়, ফাও ঘুরে বেড়ানো বলে, বা আহ কিরকম ভবঘুরে টাইপের, এরকম খেলো হতে দেননি নিজেকে, ঠিক আছে? অথচ তিনি বেশ সহজ মানুষ ছিলেন। মানে তিনি তো অবশ্যই মানে কি বলবো ওটাকে, আহ কি বলে যে কঠোর শাসনের উপরে ছিলেন, এবং তারপরও তার জীবনে তিনি বেশ সহজ মানুষ ছিলেন। হাস্য পরিসরে তার দোষও ছিল না। মানে মানে হাস্য পরিসরে মানে কি, তিনি অবশ্যই হাসি খুশি ছিলেন। দেখো, এই টার্মটা কেন আমি বললাম যে এই টপিকটা ইম্পর্টেন্ট, একটা জিনিস ভালো করে খেয়াল করো। সবথেকে বড় কথা, এটা কোনো একটা ব্যক্তির কে নিয়ে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিন্তু এটা কিন্তু না, যে এরকম না যে কোনো কিছুর ক্ষেত্রে এখানে রবীন্দ্রনাথকে রূপকভাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। তাহলে হাস্য পরিসরেও তার দোসর ছিল না। দোসর মানে কি? মানে কি, দোসর মানে মানে সঙ্গী, বা সহচর, বা ভাগীদার, এরকম কিছু বোঝানো হয়েছে। গান্ধীজিকে একটি মেয়ে কেমন জব্দ করেছিল, সে গল্প তার কাছে দুবার শুনেছি। দেখো, এখানে গান্ধীজিটা কিন্তু গৌণ, হ্যাঁ? কেমন তার কাছে দুবার শুনেছি, মানে লেখক বলছে। অবশ্য বলতে সাহস হয়নি যে জব্দ হয়েছিল সেই মেয়েটা গান্ধী নন। জব্দ হয়েছিল সেই মেয়েটি গান্ধী নন। অবশ্য বলতে সাহস হয়নি, যে যে জব্দ হয়েছিল সে মেয়েটি গান্ধী নন।
এটা ঠিক ক্লিয়ার হচ্ছে না আমার কাছেও। যাই হোক, রবীন্দ্রনাথের স্নেহ লাভ করা সকলের পক্ষে সম্ভব ছিল। তাহলে রবীন্দ্রনাথের স্নেহ লাভ করা সকলের পক্ষে সম্ভব ছিল। দেখো এগুলো ইগনোর, দেখো যে গান্ধীজিটা কিন্তু তোমরা এটা ইগনোর করো, তো দেখবে এটা কোনো দরকারই নেই। তবে তার নিজের কাজ নিয়ে এতটা তন্ময় থাকতেন, মানে মন্ত্রমুগ্ধ, এই, তন্ময় মানে মানে একদম মোহিত থাকতেন, সামাজিক স্নেহ, মানুষের স্নেহের দাবি মেটাতে সময় পেতেন না। মানে এতটা কাজ নেই, অবশ্যই সামাজিক কিছু কর্তব্য তো থাকে এবং তিনি সেগুলো করেছেনও, কিন্তু তার মানে লেখনীতে এতটাই তন্ময় থাকতেন যে এটাতে সময় পেতেন না। সঙ্গে তার দীর্ঘকাল বাস করলে তবেই তার স্নেহপরায়ণতার পরিচয় ধীরে ধীরে প্রকট হতো। মানে তার সঙ্গে যদি যে দীর্ঘকাল থাকতো, তাহলে তার স্নেহপরায়ণতার পরিচয় মানে দেখো মানুষের সাথে মিশলেই তো বোঝা যায়, অনেকের সময় তো আমরা তো সেই মানুষটার স্নেহপরায়ণতা সম্বন্ধে জানি না, কিন্তু দীর্ঘকাল মেশার সম্পর্কেই সংস্পর্শে এলেই তারপরে তার পরিচয়টা পাওয়া যায়। সেটা এখানে ব্যক্ত করা হয়েছে। তার পরায়ণতার অন্যায় সুযোগ নিয়েছেন অনেক প্রিয়পাত্র, এগুলো তো হয়ে থাকে, স্বাভাবিক বিষয়। প্রমাণ না পেলে তিনি কাউকে সন্দেহ করতেন না। ঠিক আছে? মানুষের উপরে তার অবিচল বিশ্বাস ছিলেন। তাহলে ইনার গুণ নোবিলিটি নিয়ে কিন্তু এই পেশিটা। জীবনে তিনি বহুবার বঞ্চনা সহেছেন। অপবাদ তার চিরসঙ্গী ছিল। তা সত্ত্বেও তিনি মানুষের উপর বিশ্বাস হারাননি। কি হারাননি? বিশ্বাস হারাননি। সে বিশ্বাস তাকে শেষ দিন পর্যন্ত তিক্ততা রক্ষা করেছিল। তার কর্মজীবন ছিল যেমন অবসাদহীন, মনোজীবনও ছিল তেমনি তিক্ততাহীন। ঠিক আছে? সেই জন্য শেষ দিন পর্যন্ত তার কায়িক ও মানসিক, দৈহিক এবং মানসিক সৌন্দর্য কি ছিল? অক্ষুণ্ণ ছিল। তার মানে তার কি নিয়ে এটা? এটা হচ্ছে রবীন্দ্রনাথের নোবিলিটি নিয়ে, তাই না? মানে রবীন্দ্রনাথ কেমন ছিলেন? অভিজাত ছিলেন বলেই তো না, এবং তিনি এত কঠোর হওয়া সত্ত্বেও তিনি এইভাবে তার জীবনযাপন আম লেখাতে কিরকম মানে করেছে সেটা নিয়ে কিন্তু আজকে পেশিটা। দেখো এখানে যেই হেডিংটা দেওয়া হয়েছে, মানবতা রবীন্দ্রনাথ। ঠিক আছে? তো এটা তোমরা রবীন্দ্রনাথকে নিয়ে সেটাই কম হবে। হ্যাঁ? তো এটা ভালো লেগেছে, এটাই দেয়া হয়েছে। তোমরা চেষ্টা করো আরো অন্যরকম। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অনুভব মানুষ। এইখানে দেখো ঠাকুর তো এখানে নেই। কিন্তু আমি রবীন্দ্রনাথ ঠাকুর কেন দিলাম? অবশ্যই এই রবীন্দ্রনাথ মানে তো রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ সেন তো না। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সত্যিকারের অভিজাত ও মহানুভব মানুষ। এই জায়গাটায় রবীন্দ্রনাথ বললে কিন্তু তোমার ভালো করে খেয়াল করো, এখানে রবীন্দ্রনাথকে বললে কিন্তু এখানে অসম্মান করা হবে। যিনি এখানে রবীন্দ্রনাথ বলছেন, তিনি কিন্তু একটা লেখক, একটা লেখার মানে এটা তুলে ধরা হয়েছে। তার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু তুমি যদি বলো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ মানে এখানে তোমার তো হেয়-ফেয় জিনিস না। হ্যাঁ? মানে এখানে তো বাড়ির পাশের কেউ না যে রবীন্দ্রনাথ। তাহলে এখানে যখনই তুমি রবীন্দ্রনাথ বলবে তখন কি হবে? যে একটা অন্যরকম একটা ব্যক্তি বা কোনো একটা রিনোন ব্যক্তিও হতে পারে। আ কোনো পলিটিক্যাল মানে লিডারও হতে পারে। এখানে যে রবীন্দ্রনাথ সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এইগুলো কিন্তু একটু খেয়াল রেখো। ঠিক আছে? ছোট, ছোট কখনোই অশোভন কথা বা বাজে কাজ মানে কথা বা কাজ করেননি এবং রাগ হলে আত্মসংযম হারাননি। স্নেহশীল ও বিশ্বাসপ্রবণ এই মানুষটি বহু অপবাদ ও বঞ্চনা সহ্য করেও মানুষের উপর বিশ্বাস অটুট রেখেছিলেন। সেই বিশ্বাস তাকে শেষ দিন পর্যন্ত তিক্ততা ও ক্লান্তি থেকে মুক্ত রেখেছিলেন। দেখো এভাবেই সিম্পল ভাষায় লেখা হয়েছে। ঠিক আছে? তোমরা এই যে কাউন্ট করার পর তোমাদের সমস্যা হচ্ছে হয়তো, তোমাদের কাউন্ট করার পর যদি তোমাদের দাঁড়া তোমরা এটাকে 1/3 করো 60। এবার 60 এর মধ্যে তুমি যদি 40 তে লেখো বা 35 এ লেখো তাহলে কি তোমাদের নম্বর কাটা যাবে? না। এবার যত ছোট করবে তত তোমাদের শব্দের মাধুর্য বাড়াতে হবে। কঠিন, কঠিন শব্দ ইউজ করতে হবে। নাহলে একটা ছোট্ট শব্দে একটা অনেক কিছু ব্যক্ত করার ব্যাপার থাকে। সেখানে একটু কঠিন হয়ে যায়। কিন্তু এটা মনে রেখো যেন 60 এর বেশি না হয় এবং যেন 20 না হয়ে যায়। ঠিক আছে? 40, 45, 50 ঠিক আছে। বেশি ঠিক আছে? এবং এই টাইটেলটাও কিন্তু তোমাদের আ কাউন্ট হবে না। দেখো টাইটেল টাকার নেই। ঠিক আছে? এই যে আমি বলেছি দেখো এরকম যদি চকচক করা থাকে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে বিষয়গুলো যাই হোক, তাহলে এখানে সহজেই অবশ্যই